ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ভালো থাকারই কথা। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত আয়তঘনের আয়তন অর্থাৎ অনুশীলনী 13.5 থেকে 6 নম্বর অঙ্কটা করাতে চলছি। প্রশ্নটা হচ্ছে, একটি গ্রামের লোকসংখ্যা 4000 জন। প্রতিদিন প্রতিজনের 150 লিটার করে জলের প্রয়োজন হয়। একটি ট্যাঙ্কের পরিমাপ দেওয়া আছে 20 মিটার ইন্টু 15 মিটার ইন্টু 6 মিটার। এই ট্যাঙ্কের জল দিয়ে কতদিন চলবে? প্রথমে আমাকে বের করতে হবে একটি গ্রামে প্রতিদিন টোটাল কতটুকু জল লাগে। এখানে দেওয়া আছে একটি গ্রামের লোক সংখ্যা কত, 4000 জন, আর প্রতিজনের জন্য লাগে 150 লিটার জল। অর্থাৎ ওই 4000 জনের জন্য মোট একদিনে জল লাগে কতটুকু সেটা আমরা বের করব, এবং সেটা হচ্ছে আমরা লিখেছি 4000 জনের জন্য প্রতিদিন জলের প্রয়োজন হবে 4000 ইন্টু 150। এটা যদি আমরা গুণ করি তাহলে টোটাল একদিনে কতটুকু জল লাগে সেটা বেরিয়ে যাবে। আর আমরা গুণ করে পেয়েছি 6 লাখ লিটার। অর্থাৎ আমরা এটা পেয়ে গেছি যে প্রতিদিন ওই গ্রামটার জন্য ওই 4000 জনের লোকের জন্য টোটাল যে জল লাগে সেটা হচ্ছে 6 লাখ লিটার। এবার জলটা কোথা থেকে সরবরাহ করা হচ্ছে? সেটা একটা বড় ট্যাঙ্কি থেকে সরবরাহ করছে। ট্যাঙ্কিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে প্রশ্নে। ট্যাঙ্কির পরিমাপ দেওয়া আছে 20 মিটার, 15 মিটার এবং 6 মিটার। এই জন্য আমরা লিখেছি যে জলের ট্যাঙ্কির দৈর্ঘ্য A is equal to 20 মিটার, জলের ট্যাঙ্কির প্রস্থ B is equal to 15 মিটার, জলের ট্যাঙ্কির উচ্চতা C is equal to 6 মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা আছে ট্যাঙ্কির, সুতরাং ট্যাঙ্কির মধ্যে কি পরিমাণ জল আছে বা জল ধারণ ক্ষমতা সেটা আমরা তিনটাই গুণ করে দেব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিলে, যেমন দৈর্ঘ্যের জায়গায় আমি 20 লিখেছি, প্রস্থের জায়গায় 15 লিখেছি এবং উচ্চতার জায়গায় 6 লিখেছি। একক হবে ঘনমিটার ইজ ইকুয়াল টু হবে 18 লাখ লিটার। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে টোটাল ট্যাঙ্কের মধ্যে যে জল আছে সেটা হচ্ছে 18 লাখ লিটার, আর একদিনে যে পরিমাণ জল লাগে সেটা হচ্ছে 6 লাখ লিটার। প্রশ্ন হচ্ছে ট্যাঙ্কির মধ্যে যে 18 লাখ জল আছে সেই জল দিয়ে কতদিন যাবে গ্রামবাসী, সম্পূর্ণ সব গ্রামবাসী। তো এই 18 লাখকে তাহলে আমি একদিনে কতটুকু জল লাগে সেই জল দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা নির্ণীয় দিন সংখ্যা কিন্তু পেয়ে যাব। সুতরাং নির্ণীয় দিন সংখ্যা ইজ ইকুয়াল টু হবে 18 লাখকে আমরা ডিভাইড করব 6 লাখ দিয়ে। আমি নিচে থেকে 5টা শূন্য এবং উপরের থেকে 5টা শূন্য কেটে নিয়েছি। তারপরে নিচে হয়েছে কত, 6, উপরে হয়েছে 18। 6 দিয়ে 18 কে ডিভাইড করলে হচ্ছে 3, দ্যাট মিন্স 3 ডে, অর্থাৎ 3 দিন। নির্ণীয় দিন সংখ্যা 3 দিন। মানে এই যে ট্যাঙ্কটা ছিল, যে ট্যাঙ্কের মধ্যে 18 লাখ লিটার জল ধরে এই ট্যাঙ্কের জল দিয়ে কতদিন যাবে? 3 দিন যাবে। পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। প্রশ্নটা হচ্ছে একটি গুদাম ঘরের পরিমাপ 40 মিটার ইন্টু 25 মিটার ইন্টু 15 মিটার। অর্থাৎ একটা গুদাম ঘর যেটা আয়ত ঘনাকার এবং সেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, 25 মিটার হচ্ছে প্রস্থ এবং 15 মিটার হচ্ছে তার উচ্চতা। এই গুদামটিতে 1.5 মিটার ইন্টু 1.25 মিটার এবং 0.5 মিটার পরিমাপের সর্বাধিক কয়টি বাক্স রাখা যাবে? তো এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের গুদাম ঘরটির ভিতরে যে জায়গা আছে সেই জায়গার পরিমাণ অর্থাৎ গুদাম ঘরটির আয়তনকে কিন্তু আমরা বের করতে হবে। তো প্রথমে আমি গুদাম ঘরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে নেব। গুদাম ঘরটির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত, 40 মিটার। গুদাম ঘরটির প্রস্থ ইজ ইকুয়াল টু 25 মিটার এবং গুদাম ঘরটির উচ্চতা ইজ ইকুয়াল টু 15 মিটার। আমি গুদাম ঘরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC দিয়ে প্রকাশ করে নিয়েছি যথাক্রমে এবং এর মানগুলি আমি লিখে নিয়েছি। এবার আমি লিখব গুদাম ঘরটির আয়তন, অর্থাৎ ঘরটার ভিতরে কি পরিমাণ জায়গা আছে, স্পেস আছে, সেই জায়গাটার আয়তন আমরা বের করে নিচ্ছি। তো আয়তনের সূত্র তোমাদের জানা আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য প্রথম লিখবো ইন্টু প্রস্থ হচ্ছে 25,
উচ্চতা হচ্ছে 15 মিটার। আর আয়তনের একক কি? ঘনমিটার। আমরা লিখব ঘনমিটার একক, ঘনমিটার। 40 ইন্টু 25 ইন্টু 15 যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটা হবে 15,000। তাহলে আমরা পেয়ে গেছি ঘরটার ভিতরে কি পরিমাণ জায়গা আছে তার ক্ষেত্রফল। এখন আমরা ঘরটার মধ্যে বলা হয়েছে যে কয়েকটি বাক্স রাখবে, কিছু বাক্স রাখবে এবং প্রতিটি বাক্সের এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। আমরা এখন লিখব যে প্রতিটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কত সেটা আমি আলাদা করে প্রথমে লিখব। এখন প্রতিটি বাক্সের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য আছে 1.5 মিটার, আমরা লিখব 1.5 মিটার। প্রতিটি বাক্সের প্রস্থ b ইজ ইকুয়াল টু হচ্ছে 1.25 মিটার, 1.25 মিটার। প্রতিটি বাক্সের উচ্চতা ইজ ইকুয়াল টু হবে, উচ্চতা হচ্ছে 0.5 মিটার। প্রতিটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু জানা আছে, প্রতিটি বাক্সের আয়তন আমরা বের করে নেব। সুতরাং প্রতিটি বাক্সের আয়তন সেই আগের মতোই, আগের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য লিখব 1.5 ইন্টু প্রস্থ হচ্ছে 1.25 ইন্টু উচ্চতা হচ্ছে 0.5। এটাকে লিখে তার একক হবে ঘন মিটার। এবার 1.5, 1.25 এবং 0.5 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটার গুণফলটা হবে 0.9375 ঘন মিটার। এটা হচ্ছে প্রতিটা বাক্সের আয়তন। এই যে বাক্সগুলি ঘরটার ভিতরে রাখবে সেই বাক্সের প্রতিটার আয়তন যদি 0.9375 ঘনমিটার হয় তাহলে প্রশ্নটা হচ্ছে কয়টা বাক্স ওই ঘরটাতে রাখা যাবে, যেই ঘরটার ভিতরে খালি জায়গা আছে 15,000 ঘনমিটার। এখন এটা বের করতে গেলে যে ঘরের মধ্যে বাক্সগুলি রাখা হবে সেই ঘরটার যে আয়তন, আয়তনটাকে একটা বাক্সের আয়তন দিয়ে আমরা ভাগ করে দেব। যে ভাগফল বের হবে সেটাই হবে নির্ণীয় বাক্সের সংখ্যা, অর্থাৎ কয়টা বাক্স রাখা যাবে সেটা। তাহলে আমরা এখন লিখব, সুতরাং নির্ণীয় বাক্সের সংখ্যা, নির্ণীয় বাক্সের সংখ্যা ইজ ইকুয়াল টু উপরে হবে টোটাল ঘরটার যে আয়তন সেটা, সেটা কত? 15,000 ঘনমিটার, 15,000 ঘনমিটার। নিচে হবে একটা বাক্সের আয়তন 0.9375 টি। সংখ্যা হবে, যেহেতু বাক্সের সংখ্যা বের করবো এখানে লাগবে টি। তারপরে 15,000কে আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করব। তো সেই জন্য যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তাহলে তোমাদের নিচে যে হর আছে দশমিকে আছে সেটা দশমিক ভাঙাতে হবে প্রথমে। তার জন্য তুমি প্রথমে উপরে 15,000 তো লিখবে, নিচে 9375 লেখার পরে যেহেতু দশমিক ভাঙাতে চলছো 9375 লেখার পরে এখানে 4 ঘর আগে দশমিক ছিল, এখানে 4 ঘর আগে দশমিক ছিল, সেই জন্য দশমিক উঠানোর জন্য উপরে 4টা জিরো লাগিয়ে দেবে। এবার উপরের যে সংখ্যাটা পেয়েছো এই সংখ্যাটাকে তুমি 9375 দিয়ে ডিভাইড করতে হবে। এটাকে 9375 দিয়ে ডিভাইড করলে ডিভাইড যেটা সেটা আমি এখানে করে দেখাচ্ছি পাশে। 9375 উপরে হচ্ছে 15 দিয়ে 7টা শূন্য, 15 দিয়ে 7টা শূন্য দিয়েছি। এবার আমরা ভাগ করব।
9375 15,000-এর মধ্যে একবার যাচ্ছে, দুইবার যদি আমরা গুণ করি তাহলে এটা 18,000 প্লাস হয়ে যায়, অর্থাৎ 15,000 ক্রস করে যাবে। সুতরাং এটা দুবার যাবে না, একবার যাবে। একবার দিলে হবে 9375। ভাগের নিয়ম অনুসারে এটাকে আমরা বিয়োগ করে দিতে হবে। 10 থেকে 5 গেলে 5 হয়ে যাবে। এখানে 1 যে মনে মনে ছিল সেটা 7 এর সাথে প্লাস হয়ে 8 হবে, অর্থাৎ এখানে আমরা 10 ধরবো। 10 থেকে 8 গেলে আবার 2, এখানে চলে আসবে 1, ওই 1টা এখানে এসে যোগ হয়ে 3 এর সাথে যোগ হয়ে 4 হবে। আবার 10 থেকে যদি আমরা 4 কে মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে 6। এখানে 1টা মনে মনে 1টা চলে এসে এখানে যোগ হয়ে 10 হবে, অর্থাৎ 15 থেকে 10 গেলে হবে 5। 5625 নেমেছে বিয়োগফল। এবার ভাগের নিয়ম অনুসারে একটা সংখ্যা, একটা ডিজিট এখানে নামবে, অর্থাৎ এখানে তুমি 0 যেটা ছিল একটা নেমে যাবে। এবার হয়ে গেছে 56,250। এবার 9,375 দিয়ে 56,250 কে যদি ভাগ করো এটা 6 বার যায়। 9375 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে 56250 হয়ে যায়। তাহলে এখানে বিয়োগফল কিন্তু 0 নামবে, যেহেতু ওরা সমান সমান। তাহলে একটা সংখ্যা একটা 0 কিন্তু এখন নামবে, এখান থেকে আর কিছু নামানোর দরকার নেই, যেহেতু এটা মিলে গেছে, 0 নামবে। এবার 9375 এর সাথে যদি আমরা 0 মাল্টিপ্লাই করি 0 হবে, তাহলে এখানে আর কিছু নামছে না। এখানে আরেকটা সংখ্যা নিয়ম অনুসারে নামবে, সেটা হচ্ছে এই 0টা। আবার সেম ভাবে 0 সাথে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 0। আরো একটা সংখ্যা নামানোর বাকি আছে, সেটা হচ্ছে 0। এটার সাথে আবার 0 মাল্টিপ্লাই করলে আবার 0 হয়ে যাবে। দ্যাট মিন্স 16,000 এখানে বাক্স সংখ্যা বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব 16,000t, অর্থাৎ নির্ণীয় বাক্সের সংখ্যা 16,000t। এই ঘরটার মধ্যে বাক্স রাখা যাবে 16,000টি। এটা হচ্ছে পরবর্তী অঙ্ক, কোশ্চেন নাম্বার 8। প্রশ্নটা হচ্ছে 12 সেমি বাহু বিশিষ্ট একটি নিরেট ঘনক সমায়তনের 8টি ছোট ঘনকে বিভক্ত করা হলো। তো প্রথম লাইনটা আমি একটু বোঝাতে চাই, সেটা হচ্ছে একটা বড় ঘনক যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। এই বড় 12 সেমি বাহু বিশিষ্ট যে ঘনক, এই ঘনকটাকে 8টা সমান টুকরো করা হলো, বা ছোট্ট 8টি টুকরোয় পরিণত করা হলো। সেগুলিও ঘনক। নতুন যে ঘনকগুলি তৈরি হয়েছে তাদের বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা যে বড় যে ঘনকটা রয়েছে যার বাহুর দৈর্ঘ্য 12 সেমি, তার আয়তনটা আমরা বের করে নেব। তো লিখব 12 সেমি বাহু বিশিষ্ট নিরেট ঘনকটির আয়তন ইজ ইকুয়াল টু, আমরা প্রত্যেকেই জানি যে ঘনকের যে আয়তন সেটা হচ্ছে বাহু কিউব। যেহেতু বাহুর দৈর্ঘ্য 12 সেমি দেওয়া আছে, সুতরাং সেখানে হবে বাহু কিউব মিন্স 12 মানে বাহু, তার কিউব হবে ঘনকটির আয়তন। একক হবে কি, সেমি আছে এমনিতে একক, এখানে যেহেতু আয়তন বের করছি, আয়তন হয়ে যাবে ঘন সেমি। তো 12 কিউব মিন্স 12 ইন্টু 12 ইন্টু 12। তো 12 কিউব ইজ ইকুয়াল টু, যদি আমরা 3 বার 12 কে গুণ করি তাহলে হয় 1728 ঘন সেমি। তোমরা রাফে 12 কে 3 বার গুণ করে দেখবে 1728 ঘন সেমি হয়। ঠিক আছে, এবার যে ঘনকটাকে আমরা 8টা টুকরায় পরিণত করব, সেই ঘনকটার আয়তন আমরা জেনে গেছি। এবার আমি যদি 8 দিয়ে ডিভাইড করি এই 1728 ঘন সেমিকে, তাহলে প্রতিটা ঘনকের ছোট ঘনকের আয়তন কিন্তু বেরিয়ে যাবে। এখন কি বলা হয়েছে, নিরেট ঘনক বাহু বিশিষ্ট একটি নিরেট ঘনক কি হবে, সমায়তনের 8টি ছোট ঘনকে বিভক্ত করা হলো। তো আমরা
আমরা লিখব ঘনকটিকে সম আয়তনের ছোট 8টি ঘনকে বিভক্ত করা হলে প্রতিটি ঘনকের আয়তন হবে, এই টোটাল যে বড় ঘনকটার যে আয়তন সেটাকে আমরা ভাগ করব 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 216 ঘন সেমি। এই 216 ঘন সেমি হচ্ছে ছোট ছোট যে 8টি ঘনক তৈরি হয়েছে তাদের প্রতিটার আয়তন। প্রশ্ন হচ্ছে কি যে নতুন যে ঘনকগুলি তৈরি হয়েছে তাদের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা কিন্তু এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে ছোট যে ঘনকগুলি তৈরি হয়েছে তাদের প্রতিটির ঘন সেমি অর্থাৎ প্রতিটির আয়তন জানি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমি ধরে নিলাম, ধরি ছোট ঘনকগুলির প্রতিটির বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ধরে নিলাম a সেমি। ছোট ঘনকগুলির বাহুর দৈর্ঘ্য a সেমি। সুতরাং ছোট ঘনকগুলির প্রতিটির আয়তন কত হবে? বাহু কিউব। ঘনকের আয়তনের সূত্র বাহু কিউব, দ্যাট মিন্স a কিউব ঘন সেমি। তাহলে আমরা সূত্রের সাহায্যে ছোট ঘনকগুলির প্রতিটির আয়তন পেয়েছি a কিউব। আবার সরাসরি আমরা 8 দিয়ে ডিভাইড করে প্রতিটি ঘনকের আয়তন পেয়েছি 216 ঘন সেমি। তাহলে a কিউব আর 216 ঘন সেমি দুইটাই তো এক। এই জন্য আমরা লিখব a কিউব, মানে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি a কিউব ইজ ইকুয়াল টু 216। দুইটাই এক জিনিস। এবার এখানে a কিউব ইকুয়াল টু আমরা 216 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখি কি হয়। 216 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি হচ্ছে 108। 108 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 54। 54 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 27। 27 কে 3 দিয়ে ডিভাইড করতে হবে 9। 9 কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 3। অর্থাৎ আমি 2 পেয়েছি 3টা আর 3 পেয়েছি 3টা। তো বিশ্লেষণটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 2 3টা আছে, 2 এর পাওয়ার 3 ইনটু 3 কয়টা আছে? 3 পেয়েছি 3টা, দ্যাট মিন্স 3 কিউব লিখব। ইকুয়াল টু আমরা যেহেতু 2 এর উপর কিউব এবং 3 এর উপরে কিউব আছে, সূচকের নিয়ম অনুসারে 2 ইনটু 3 হোল কিউব, দুইটার কিউব একবারে আমরা এভাবে লিখতে পারি। বা a কিউব ইজ ইকুয়াল টু লিখতে পারি, এখানে হচ্ছে 3 দুগুণা 6 আবার তার উপরে কিউব। সূচকের নিয়ম অনুসারে বোথ সাইডে সমান চিহ্নের উভয় দিকে যদি মূল সংখ্যাটা যাই হোক কিন্তু পাওয়ার তো সেম আছে, যেহেতু এখানে পাওয়ার 3 এখানে পাওয়ার 3, পাওয়ার সেম হওয়ার কারণে আমরা a ইজ ইকুয়াল টু 6 আমরা লিখতে পারি। সুতরাং a ইজ ইকুয়াল টু 6। তো a এর মান বেরিয়ে গেছে। আর a আমরা ধরেছিলাম ছোট ঘনকগুলির প্রতিটির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যে ছোট ঘনকগুলি তৈরি হচ্ছে বা হয়েছে তাদের প্রতিটির বাহুর দৈর্ঘ্য আমরা 6 পেয়েছি। আমাদের লিখতে হবে সুতরাং নতুন ঘনকগুলির প্রতিটির বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 6 সেমি। এটা একটা অ্যান্সার। পাশাপাশি এটার সঙ্গে আরেকটা প্রশ্ন কিন্তু জুড়ে দিয়েছে, তদুপরি ঘনকগুলির বড় এবং ছোট যে ঘনক রয়েছে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে। অর্থাৎ প্রথম যে বড় ঘনকটা ছিল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বের করব এবং ছোট যে ঘনকগুলি বেরিয়েছে তাদের প্রতিটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। বড় এবং ছোট ঘনকের
পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা বের করে নেব। আমরা লিখেছি যে বড় এবং ছোট ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ প্রথমে আমরা বড় ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখব। তো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানা আছে 6a স্কয়ার, অর্থাৎ 6 ইনটু বাহু স্কয়ার। তো সেইভাবে যদি আমরা লিখি 6 ইনটু a স্কয়ার, বড় ঘনকটার যে বাহুর দৈর্ঘ্য সেটা প্রশ্নে দেওয়া আছে 12 সেমি বাহু বিশিষ্ট, অর্থাৎ 6 ইনটু 12 স্কয়ার হবে 6 ইনটু 12 স্কয়ার, অর্থাৎ 6 ইনটু বাহু স্কয়ার। এটা হচ্ছে বড় ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল। ইস টু ছোট যে ঘনক রয়েছে যেগুলি উৎপন্ন হয়েছে 8 ভাগে ভাগ করার পরে, সেই ঘনকগুলি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 6 ইনটু ছোট ঘনকের যে বাহু সেটা আমরা বের করেছি 6, এবং সেখানে লিখব 6 স্কয়ার, অর্থাৎ 6 ইনটু বাহু স্কয়ার, দ্যাট মিন্স 6 ইনটু 6 স্কয়ার। এবার আমরা লিখব পরবর্তী লাইনে 6 লিখলাম, তারপরে এখানে 12 স্কয়ার মিন্স 12 ইনটু 12 লিখব ইস টু, তারপরে 6 লিখব ইনটু 6 ইনটু 6 লিখব। পরবর্তী লাইনে 6 ইনটু এই 12 কে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে 6 ইনটু 2 হয়, আবার এই 12 কে আবার ভাঙিয়ে দিলে 6 ইনটু 2 হয় ইস টু 6 ইনটু 6 ইনটু 6। এবার এই অনুপাতের প্রথম পার্টে দেখো 6 ইনটু 6 ইনটু 6, এই তিনটা 6 এর সঙ্গে এদিকের তিনটা 6 কিন্তু বাদ যাবে, তাহলে প্রথম পদের মধ্যে থাকছে কি 2 ইনটু 2, দ্যাট মিন্স 4 থাকবে, আর ইস টু পরে কিছু থাকবে না, 1 থাকবে। তাহলে আমাদের যে অনুপাত, নির্ণয় অনুপাত, সেটা হচ্ছে 4:1। তাহলে এটাই হচ্ছে বড় এবং ছোট ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত 4:1। ঠিক, সর্বশেষ অঙ্কটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। প্রশ্নটা হচ্ছে 3 মিটার গভীর এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে প্রতি ঘন্টায় 2 কিমি হারে জল প্রবাহিত হয়। প্রতি মিনিটে কি পরিমাণ জল প্রবাহিত হয়ে সমুদ্রে পড়বে? তো নদীর কথা বলা হচ্ছে এবং নদীটার গভীরতা যেটা সেটা হচ্ছে 3 মিটার গভীর এবং 40 মিটার প্রস্থ। নদীটার গভীরতা হচ্ছে 3 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। নদীটার দৈর্ঘ্য এখানে তো দেওয়া যাবে না, নদীর অনেক লম্বা হয়, তবে এখানে একটা ক্লু দেওয়া হয়েছে যে প্রতি ঘন্টায় 2 কিমি জল নদীটার মধ্যে দিয়ে 2 কিমি জল প্রবাহিত হয় নদীর মধ্যে দিয়ে। তো এই যে প্রতি ঘন্টায় যে 2 কিমি লম্বা জল যেটা প্রবাহিত হচ্ছে নদীর মধ্যে দিয়ে, এই 2 কিমি দৈর্ঘ্যের যে জলরাশিটা, সেই জলরাশিটার যে আয়তন সেটা আমরা কিন্তু বের করতে পারবো। এখানে আমরা এই 2 কিমি যে এটাকে দৈর্ঘ্য হিসেবে ধরতে হবে নদীর, এবং সেটা প্রতি ঘন্টা প্রবাহিত জলের আয়তন, সেক্ষেত্রে আমরা বের করে নেব। নদীটির গভীরতা ইজ ইকুয়াল টু 3 মিটার এবং প্রস্থ ইজ ইকুয়াল টু 40 মিটার। এখন এই নদীটার মধ্যে দিয়ে 2 কিমি 1 ঘন্টায় যে জল প্রবাহিত হয় সেটা কতটুকু? 2 কিমি। 2 কিমি জল, এই 2 কিমি লম্বা জলরাশি, সেটার দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা আছে এবং কত লম্বা জলরাশি সেটাও জানা আছে, সেটা হচ্ছে 2 কিমি। আমরা যদি তিনটার সংখ্যায় গুণ করে দিই তাহলে এখানে ওই 1 ঘন্টায় যে জল প্রবাহিত হচ্ছে, কত কিমি জল প্রবাহিত হচ্ছে? 2 কিমি। এই 2 কিমি যে জলটা, এটার অ্যাকচুয়াল আয়তনটা আমরা বের করতে পারবো আর কি, জলের পরিমাণটা বের করতে পারবো। সেটা আমি করছি। তাহলে লিখবো প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টা বা লিখে তো 60 মিনিটে প্রবাহিত জলের পরিমাণ। 1 ঘন্টা বা 60 মিনিটে প্রবাহিত জলের পরিমাণ, অর্থাৎ জলের যে আয়তন, 1 ঘন্টায় যে জলটা প্রবাহিত হচ্ছে সেই জলটার দৈর্ঘ্য হচ্ছে 2 কিমি। তাহলে দৈর্ঘ্যটা 2 কিমি। 2 কিমি তো আমরা লিখবো না, 2 কিমি তো লিখবো না, সেটা কি লিখবো? 2 কিমিকে আমরা 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2000 মিটার।
1 কিমি সমান 1000 মিটার, তো 2 কিমি সমান 2000 মিটার। তাহলে আমরা লিখব 2000 মিটার। এই মিটারে চলে গেছে 2000, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত 40 মিটার, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 3 মিটার। তিনটাই মিটার এককে আছে, আর তিনটাকে আমরা গুণ করলে এখানে এককটা হবে ঘন মিটার। এটার গুণফল যেটা হবে সেটা হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24, আর শূন্য কটা হবে, শূন্য হবে এখানে তিনটা, এখানে একটা, 4টা শূন্য হয়ে যাবে, অর্থাৎ 2,40,000 ঘনমিটার জল 1 ঘন্টায় প্রবাহিত হয়। এই 2,40,000 ঘনমিটার জল 60 মিনিটে প্রবাহিত হচ্ছে, 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে প্রবাহিত হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে কি, প্রতি মিনিটে কি পরিমাণ জল সমুদ্রে পড়বে, অর্থাৎ 1 মিনিটে বের করতে হবে 1 মিনিটে কি পরিমাণ জল সমুদ্রে গিয়ে পড়বে। এটা হচ্ছে 60 মিনিটে, তাহলে আমরা 60 দিয়ে ডিভাইড করে দেব। সুতরাং 1 মিনিটে প্রবাহিত জলের পরিমাণ হচ্ছে, এটাকে 240,000, এটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে ঘনমিটার লিখব। বুঝতে পেরেছো তো না? অ্যাকচুয়ালি 60 মিনিটে যে জল প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে 2,40,000 ঘনমিটার, আর তাহলে 1 মিনিটে কতটুকু জল প্রবাহিত হবে, এটাকে 60 দিয়ে ডিভাইড করতে হবে 2,40,000 ঘনমিটারকে। তাহলে এখানে হবে ভাগ করলে হবে 4,000 ঘনমিটার। তাহলে 1 মিনিটে প্রবাহিত জলের পরিমাণ হচ্ছে 4,000 মিটার। আনসারটা যদি আমরা সাজিয়ে লিখি, সুতরাং প্রতি মিনিটে কি পরিমাণ জল সমুদ্রে পড়বে, প্রতি মিনিটে 4,000 লিটার ঘনমিটার জল সমুদ্রে পড়বে। এটা হচ্ছে নির্ণয় আনসার। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আজকের অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আগামী দিনে অন্য টপিকস নিয়ে তোমাদের কাছে আবার হাজির হব। আজকের জন্য এতটুকুই। গুড বাই।